যে সকল শিক্ষার্থী বন্ধুগণ 2025-এ এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তাদের জন্য আমার চ্যানেল ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড 24/7 শুরু হয়েছে অধ্যায়ভিত্তিক দর্শন ক্লাস। আজকে মূলত ক্লাস 12 এর প্রথম অধ্যায় যুক্তি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আলোচনা শুরুর পূর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিলোসফিক্যাল ওয়ার্ল্ডে। ক্লাস 12 এর অধ্যায়ভিত্তিক নাম্বার ডিভিশন এবং সম্পূর্ণ সিলেবাস আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি। তো যে সকল শিক্ষার্থী বন্ধুগণ এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, তাদেরকে অনুরোধ রইল এই ভিডিও ডেসক্রিপশনে মূলত ওই ভিডিওটি লিংক প্রোভাইড করা থাকবে। তোমরা দয়া করে ওই ভিডিওর লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে এসো। আজকে আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ক্লাস 12 এর প্রথম অধ্যায় যুক্তির মূল আলোচ্য বিষয় অধ্যায়ভিত্তিক তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। অধ্যায়টি আলোচনার পূর্বে তোমরা দেখে নাও এই অধ্যায় থেকে মূলত কি ধরনের প্রশ্ন আসে। এই অধ্যায় থেকে মূলত 3টি 1 মার্কসের এমসিকিউ প্রশ্ন এবং একটি 1 মার্কসের এসএকিউ প্রশ্ন আসে। সর্বমোট তোমাদের এই অধ্যায় থেকে 4টি প্রশ্ন আসে। চ্যাপ্টারটার নাম হচ্ছে যুক্তি, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। আমরা যুক্তি ওয়ার্ডটার সঙ্গে দৈনন্দিন জীবনে পরিচিত, কারণ প্রায় আমরা বিভিন্ন কথায় বিভিন্ন যুক্তি দিই, অর্থাৎ বিভিন্ন লোকের সঙ্গে আর্গুমেন্টে জড়াই। তো এই চ্যাপ্টারটা একদমই কঠিন নয়। তোমাদের আগে জানিয়ে রাখি, ক্লাস 12 এর সিলেবাস কিন্তু ক্লাস 11 এর সিলেবাসের তুলনায় অনেক সহজ। তো ক্লাস 12 এর যারা 2025 এইচএস দিতে চলেছে তাদের জন্য কিন্তু দর্শন একটা অ্যাডভান্টেজ এর বিষয় হয়ে দাঁড়িয়েছে বা দাঁড়াবে। তার জন্য জাস্ট একটা জিনিস করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে পরবর্তীকালে বিভিন্ন নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। কারণ আমাদের চ্যানেলে মূলত ফিলোসফি বিষয়ে বিভিন্ন সাজেশন এবং অধ্যায়ভিত্তিক বিভিন্ন ক্লাস পিডিএফ নোট সহ আলোচনা করা হয়। আজকের মূলত এই ভিডিওতে আলোচিত এই যুক্তি অধ্যায়ের সম্পূর্ণ নোটস তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তবে পিডিএফটি একটি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড, যেটি মূলত এই ভিডিওর মাঝে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যুক্তি কাকে বলে। এটি জানার আগে জেনে রাখো এই যুক্তি মূলত দর্শনের একটি শাখা, যুক্তি বিজ্ঞান। এই যুক্তি বিজ্ঞান কিন্তু এই যুক্তি নিয়ে আলোচনা করে। তো তার আগে জেনে নেওয়া দরকার যুক্তি বিজ্ঞান বা তর্ক বিজ্ঞান কি। দেখো, যুক্তি বিজ্ঞান বা তর্ক বিজ্ঞান কি, এটি মূলত এর ব্যুৎপত্তিগত অর্থের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো কি বা কাকে বলছে। চলের ব্যুৎপত্তিগত অর্থের দিকে লক্ষ্য করা যাক। ইংরাজি লজিক, এই যে লজিক শব্দটা দেখছো, এটা একটা ইংরেজি শব্দ। এই শব্দের উৎস হচ্ছে গ্রিক শব্দ লোগস থেকে। তাহলে লোগস কিন্তু একটা গ্রিক শব্দ এবং লজিক কিন্তু একটা ইংরাজি শব্দ। এই লোগস যে দেখতে পাচ্ছ, এই লোগস শব্দের অর্থ হচ্ছে চিন্তা। কাজেই ইংরাজি লজিকের বাংলা প্রতিশব্দ কিন্তু এই যুক্তিবিজ্ঞান। এই যুক্তিবিজ্ঞান হলো চিন্তা সংক্রান্ত বিজ্ঞান। কিন্তু মাথায় রাখতে হবে, এটুকু বললেই যুক্তিবিজ্ঞানের সঠিক পরিচয় পাওয়া যাবে না। চিন্তা হচ্ছে মনের ব্যাপার, যা ব্যক্ত আবার অব্যক্ত হতে পারে। মানুষের অব্যক্ত বা গোপন চিন্তা সম্পর্কে যুক্তিবিজ্ঞান আলোচনা করে না। তাই বলা যায় যুক্তিবিজ্ঞান হলো ভাষায় প্রকাশিত চিন্তা সংক্রান্ত বিজ্ঞান। কিন্তু এতেও সংজ্ঞাটি সঠিকভাবে ব্যক্ত হয় না। এর মূল কারণ হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা প্রত্যক্ষ অথবা পরোক্ষ উভয় হতে পারে। যুক্তিবিজ্ঞান কিন্তু পরোক্ষ চিন্তা নিয়ে আলোচনা করে, প্রত্যক্ষ চিন্তা নিয়ে আলোচনা করে না। এর কারণ, প্রত্যক্ষ চিন্তা নিয়ে যুক্তিবিজ্ঞান কেন আলোচনা করে না, কারণ হচ্ছে প্রত্যক্ষ চিন্তা সাধারণত সঠিক হয় বলে সেখানে প্রমাণের কোনো প্রয়োজন হয় না। যেমন আমরা আকাশে মেঘ দেখে যদি বলি আকাশ মেঘাচ্ছন্ন, তাহলে তার সত্যতা প্রমাণের জন্য আমাদের কিন্তু কোনো তথ্য বা যুক্তি দিতে হয় না। অপরদিকে পরোক্ষ চিন্তা সব ক্ষেত্রে কিন্তু সঠিক হয় না, তাই পরোক্ষ চিন্তার ক্ষেত্রে প্রমাণের প্রয়োজন হয়। আকাশে মেঘ দেখে যদি আমি বলি বৃষ্টি হবে, তবে তা হবে কিন্তু পরোক্ষ চিন্তা। আর এই পরোক্ষ চিন্তাই কিন্তু যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। যুক্তিবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় অলরেডি তোমরা জেনে গেছো, যুক্তি বা অনুমান। যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান কাকে বলে বা যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞানের কাজ কি, এ প্রসঙ্গে একটি বিখ্যাত দার্শনিক যার নাম হচ্ছে কপি, এনার সংজ্ঞাটা যদি আমি তোমাদের ব্যাখ্যা করি বা পড়ে শোনাই তাহলেই তোমরা বুঝতে পারবে। কপি কি বলছে, তর্কবিদ্যা হলো সেই শাস্ত্র যা বৈধ বা যথার্থ যুক্তি থেকে অবৈধ বা অযথার্থ যুক্তিকে পৃথক করার পদ্ধতি বা নিয়ম নিয়ে আলোচনা করে। এই সংজ্ঞাটা পড়লেই কিন্তু তোমরা বুঝে যাবে যে যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান কাকে বলছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, পরীক্ষায় প্রায় আসে। এই যে আমরা যুক্তি বা তর্কবিদ্যা বারবার এই ওয়ার্ডটা ইউজ করছি, কেউ না কেউ তার সূচনা করেছে। অ্যারিস্টটলকে এই তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যার জনক বলা হয়। যুক্তি যে পরোক্ষ চিন্তা নিয়ে আলোচনা করে না, তাকে বলে কিন্তু অনুমান। অনুমান কাকে বলছে একটু ভালো করে দেখে বোঝার চেষ্টা করে নি।
আমরা জ্ঞাত অর্থাৎ জানা বিষয়ের উপর নির্ভর করে যখন অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করি, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে অনুমান। অনুমান তাহলে কি বলছে? জ্ঞাত বিষয় অর্থাৎ জানা বিষয়ের উপর নির্ভর করে যখন আমরা অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভের চেষ্টা করি, তাকে অনুমান বলছে। উদাহরণ দেখে নাও, উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন আকাশে মেঘ দেখে আমরা অনুমান করি যে বৃষ্টি হবে। আকাশে মেঘ, এটা কিন্তু আমাদের জানা বিষয় যে আমরা আকাশে মেঘ দেখি, দেখে আমরা প্রায়শই অনুমান করি বৃষ্টি হবে। এই আকাশে মেঘ দেখার বিষয়টা কিন্তু আমাদের জানা, কিন্তু বৃষ্টি যে হবে এটা কিন্তু অজানা। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কিন্তু হবে। তো এই যে আকাশে মেঘ দেখে বৃষ্টির যে অনুমান, এই পদ্ধতিটাকে কিন্তু অনুমান প্রক্রিয়া বলা হচ্ছে। তাহলে যুক্তি কি? অনুমান যখন এই অনুমান তো একটা মানসিক ক্রিয়া, মানে আমরা মনে মনে ভাবি। এই অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় বা ভাষার রূপ গ্রহণ করে, তখন তাকে যুক্তি বলে। যুক্তি হলো, আবার যুক্তি দেখো, এই অনুমানকে যখন ভাষায় প্রকাশিত করছি তখন তাকে তো যুক্তি বলছে। এই যুক্তি কিন্তু আবার বচন বা বচন সমষ্টি নিয়ে গঠিত হয়। তাহলে যুক্তির সংজ্ঞা প্রসঙ্গে বলা যায়, যুক্তি হলো এমন বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয়। তাহলে যুক্তির সংজ্ঞা যদি জিজ্ঞেস করে আমরা বলবো এটা। আর যদি তোমরা ইজি বা অর্থাৎ সহজ ভাষায় বুঝতে যাও যুক্তি কাকে বলছে, তখন আমাদের এটা মাথায় রাখতে হবে, অনুমান যখন ভাষায় রূপ গ্রহণ করে তখন তাকে যুক্তি বলে। একটা উদাহরণ দেখো, সকল মানুষ হন মরণশীল, সকল শিক্ষক হন মানুষ, সকল বা সব শিক্ষক হন মরণশীল। এই উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে কি করা হচ্ছে। দুটি বচন সমষ্টির উপর ভিত্তি করে এই যে দেখতে পাচ্ছ, এই বচন সমষ্টির সত্যতা দাবি করা হচ্ছে। সত্যতা মানে হচ্ছে বচনটি সত্য না মিথ্যা, এটি দাবি করা হচ্ছে। তাহলে যুক্তি কাকে বলছে? যুক্তি স্ট্রাকচার ক্লিয়ার? এটা একটু আগে তোমাদের জানিয়েছি, যুক্তি গঠিত হয় এক বা একাধিক বচন নিয়ে। যুক্তির আকারটা দেখে রাখো। একটা যুক্তি তো আমরা গঠন করছি, কিন্তু যুক্তির আকার কাকে বলছে? দেখো, একাধিক বচন সমষ্টি যখন যুক্তি গঠন করে তখন সেই যুক্তির কাঠামোকে যুক্তির আকার বলা হয়। উদাহরণ দেখলে বিষয়টা আরো স্পষ্ট হবে। যুক্তি তো আমরা অলরেডি দেখলাম যে এরকম হবে, একটি বচনের সত্যতা দাবি করা হয় একাধিক বচন সমষ্টির উপর ভিত্তি করে। যেমন দেখো, সকল ছাত্র হয় ভারতীয় এবং রাম হয় একজন ছাত্র, এই দুটো বচনের উপর ভিত্তি করে এই যে লাস্ট অর্থাৎ 3 নম্বর বচনটা দেখতে পাচ্ছ, রাম হয় ভারতীয় ছাত্র, এটার সত্যতা দাবি করা হচ্ছে। এটা তো যুক্তি, কিন্তু যুক্তির আকারটা দেখো। যখন এই যে যুক্তিকে যখন এরকম ভাবে প্রকাশ করা হয়, একে বলা হয় যুক্তির আকার। এবার দেখো, একটা যুক্তির কিন্তু দুটো অংশ থাকে, হেতুবাক্য বা আশ্রয় বাক্য, এবং দ্বিতীয়টা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, এই যে যুক্তির যে দুটো অংশ আছে, একটা হচ্ছে হেতুবাক্য বা আশ্রয় বাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত, তাহলে হেতুবাক্য বা আশ্রয় বাক্য কাকে বলছে এবং সিদ্ধান্তই বা কাকে বলছে? সংজ্ঞাটা দেখে নাও। সিদ্ধান্ত দেখো, সিদ্ধান্ত কি বলছে? যুক্তিতে যে বচনটি সত্যতা প্রমাণ চেষ্টা করা হয় তাকে সিদ্ধান্ত বলে। আমরা দেখেছি যুক্তিতে সাধারণত কি করা হয়, একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করছে। যে বচনের সত্যতা দাবি করা হচ্ছে যুক্তিতে তাকে সিদ্ধান্ত বলছে। আর হেতুবাক্য বা আশ্রয় বাক্য কাকে বলছে? হেতুবাক্য যা, আশ্রয় বাক্য তাই। এটা আমি পাশাপাশি লিখে রেখেছি কারণ বহু শিক্ষার্থী বন্ধুদের এই নিয়ে সমস্যা হয়। যে সব বচন বা বচন সমূহের উপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, সেই বচন বা বচন সমষ্টিগুলিকে বলে হেতুবাক্য বা আশ্রয় বাক্য। যারা এখনো পর্যন্ত এই সংজ্ঞা দুটো দেখে বুঝতে পারোনি তাদের জন্য রয়েছে এই উদাহরণটা দেখে নাও। দেখো, এটা তো একটা যুক্তি, এখানে আমরা কি দেখছি? রাম হয় ভারতীয়, এই যে বচনটা, এই বচনটা সত্য না মিথ্যা, অর্থাৎ এই বচনটার সত্যতা দাবি করা হচ্ছে এই দুটো বচনের উপর নির্ভর করে। সিদ্ধান্ত কাকে বলছে? সংজ্ঞাটা পড়ো। যুক্তিতে যে বচনটির সত্যতা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, এই যে রাম হয় ভারতীয়, এখানে এই বচনটার সত্যতা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, তাই এটি হচ্ছে সিদ্ধান্ত। আর হেতুবাক্য কাকে বলছে? যে সব বচন বা বচন সমূহের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তের সত্যতা প্রমাণ করা হচ্ছে তাকে বলছে হেতুবাক্য। এই যে রাম হয় ভারতীয় ছাত্র, এই যে সিদ্ধান্তটা ডিপেন্ড করছে এই দুটো বাক্যের উপরে, তাই এই দুটো বাক্যকে বলা হচ্ছে হেতুবাক্য। আশা করছি তোমাদের হেতুবাক্য এবং সিদ্ধান্ত এই বিষয় দুটো নিয়ে ক্লিয়ার হয়েছে। এবার আসি যুক্তির বৈশিষ্ট্য নিয়ে। যুক্তির কি কি বৈশিষ্ট্য হবে? যুক্তি, প্রথমত যুক্তি হলো কতগুলি বাক্য বা বচনের সমাহার। অবশ্যই দেখলাম যুক্তিতে কখনো একটা বাক্য থাকবে না, যুক্তি এক বা একাধিক বাক্য নিয়ে গঠিত হবে। এই বাক্যগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আগে বললাম আশ্রয় বাক্য, আর একটা বললাম হচ্ছে সিদ্ধান্ত। আশ্রয় বাক্য কাকে বলছে তোমরা জেনে গেছো, আর সিদ্ধান্ত কাকে বলছে সেটাও তোমরা জেনে গেছো। নেক্সট পয়েন্টের দিকে লক্ষ্য রাখো, যুক্তির দুটি অংশই যে বললাম, হেতুবাক্য এবং সিদ্ধান্ত। 3 নম্বর পয়েন্ট, যুক্তির যে সমস্ত বচন দ্বারা গঠিত হবে সেগুলি পরস্পরের বিরোধী হবে না। অবশ্যই যুক্তি তো এক বা একাধিক বচন নিয়ে গঠিত হবে, এরা একে অপরের বিরুদ্ধে কথা বলবে না, এটা কিন্তু একে অপরের বিপরীত হলে চলবে না।
প্রতিটি যুক্তির সিদ্ধান্তের সত্যতা তার আস্থায় বাক্যের সত্যতার উপর নির্ভর করবে। যুক্তি গঠনের উদ্দেশ্য হলো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য নির্ধারণ করা। আমরা যুক্তি কি কারণে গঠন করি? আমাদের জানা সত্য থেকে অজানা সত্যে উপনীত হওয়ার জন্য। যুক্তি সর্বদা বৈধ বা অবৈধ হয়, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সত্য বা মিথ্যা হয় না। যুক্তির ক্ষেত্রে আমরা বৈধ বা অবৈধ এই দুটো বিশেষণ বা এই দু ধরনের ওয়ার্ড ইউজ করব, সত্য বা মিথ্যা বলবো না। একটা যুক্তি কখনো সত্য বা মিথ্যা হতে পারে না, বৈধ বা অবৈধ হতে পারে। যুক্তির শ্রেণী বিভাগ দেখো, যুক্তিকে দুটো ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে অবরোহ যুক্তি আর দুই হচ্ছে আরোহ যুক্তি। এখন অবরোহ যুক্তি কাকে বলছে, আরোহ যুক্তি কাকে বলছে দেখতে হবে। দেখো অবরোহ যুক্তি কি, অবরোহ যুক্তির সংজ্ঞাটা দেখে নাও। যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতু বাক্য থেকে অনিবার্য ভাবে নিঃসৃত হয়, অর্থাৎ অনিবার্য মানে কি দেখে নাও, আশ্রয় বাক্য বা আশ্রয় বাক্যগুলি সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। অনিবার্য শব্দের অর্থ কিন্তু এটা, অর্থাৎ যে যুক্তিতে এক বা একাধিক হেতু বাক্য বা আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, কখনো মিথ্যা হতে পারে না, এবং সিদ্ধান্ত কখনো হেতু বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় না, অর্থাৎ হেতু বাক্যকে অতিক্রম করে যেতে পারে না, তাকে অবরোহ যুক্তি বলে। সংজ্ঞাটা পড়ে বুঝতে পারলে অবরোহ যুক্তি কি, এবার উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখে নাও, অবরোহ যুক্তির একটা উদাহরণ তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। এখানে উদাহরণটা দেখো কি বলা আছে, সকল ছাত্র হয় ভারতীয়, রাম হয় একজন ছাত্র। আমরা জানি এই দুটোকে আশ্রয় বাক্য বলছে, কারণ এই যে সিদ্ধান্তটা দেখতে পাচ্ছ, রাম হয় ভারতীয় ছাত্র, এই সিদ্ধান্তটা এই দুটো বাক্যের উপর ডিপেন্ড করেই কিন্তু তৈরি হয়েছে, তাই এই দুটোকে বলা হচ্ছে আশ্রয় বাক্য। এই আশ্রয় বাক্যটার দিকে এই আশ্রয় বাক্যটার দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, আশ্রয় বাক্য কিন্তু আশ্রয় বাক্য দুটো থেকে দেখো সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে, এবং আশ্রয় বাক্য তুলনায় সিদ্ধান্ত কম ব্যাপক। দেখো অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলো দেখে নাও। অবরোহ যুক্তি এক বা একাধিক হেতু বাক্য দ্বারা গঠিত হবে। অবরোহ যুক্তির সিদ্ধান্তটি হেতু বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হবে। তোমরা যদি কেউ ভালো করে অবরোহ যুক্তির ডেফিনেশনটা পড়ে নাও, তাহলে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে লাগবে না। সিদ্ধান্তটি হেতু বাক্য থেকে কখনো ব্যাপক হবে না, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অবরোহ যুক্তির সিদ্ধান্তটি হেতু বাক্যের তুলনায় কম ব্যাপক হবে, অর্থাৎ হেতু বাক্যকে কখনো সিদ্ধান্ত অতিক্রম করে যেতে পারবে না। অবরোহ যুক্তিতে কেবল আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়, বস্তুগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয় না। বৈধ অবরোহ যুক্তি হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। একটি অবরোহ যুক্তি যে বৈধ কি করে বুঝবো, একটি অবরোহ যুক্তি বৈধ এটা শর্ত হচ্ছে আশ্রয় বাক্য একটা হোক বা 10টা হোক, এই আশ্রয় বাক্য বা হেতু বাক্যকে সত্য হতে হবে। এই আশ্রয় বাক্য বা হেতু বাক্য যদি সত্য হয় আর সিদ্ধান্ত যদি মিথ্যা হয়, তাহলে যুক্তিটা কিন্তু অবৈধ। আদারওয়াইজ সব ক্ষেত্রেই কিন্তু বৈধ। তাই বলেছে দেখো, বৈধ অবরোহ যুক্তির হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। এমন কোনো বৈধ অবরোহ যুক্তি পাওয়া যাবে না যার হেতু বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। পরের পয়েন্ট দেখো, অবরোহ যুক্তির মূল উদ্দেশ্য হলো সিদ্ধান্তের সত্যতা প্রমাণ করা। ভিডিওতে আলোচিত এই সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু পিডিএফ আকারে ডেসক্রিপশনে দেওয়া আছে, তো সেই পিডিএফ এর পাসওয়ার্ডটা দেখে নাও, 2025@philosophy123। এই পাসওয়ার্ডটা সবাই দেখে নাও, এই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু পিডিএফটা ওপেন হবে। চলো নেক্সট, অবরোহ যুক্তির শ্রেণী বিভাগ। এই অবরোহ যুক্তিকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে অমাধ্যম যুক্তি আর একটা হচ্ছে মাধ্যম যুক্তি। অবরোহ যুক্তিতে যে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, এই সিদ্ধান্ত কিন্তু কখনো কখনো একটা আশ্রয় বাক্য থেকেও নিশ্চিত হয়ে যেতে পারে, আবার কখনো কখনো দুটো আশ্রয় বাক্য অর্থাৎ একের অধিক আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হতে পারে। যে অবরোহ যুক্তির সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হবে, তাকে অমাধ্যম যুক্তি বলবে। এখানে নিচের দিকে লক্ষ্য করো, এখানে দেখো সকল শিক্ষক হন জ্ঞানী ব্যক্তি, এটা একটা আশ্রয় বাক্য। এখান থেকে কিন্তু এখানে একটা আশ্রয় বাক্য থেকে দেখো অটোমেটিক্যালি সিদ্ধান্ত নিশ্চিত হয়ে গেছে, কোনো কোনো জ্ঞানী ব্যক্তি হয় শিক্ষক। এই কিভাবে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হচ্ছে, এটা পরবর্তীকালে একটা ভিডিওর মাধ্যমে আমরা জানবো। ওটা বচন পরিবর্তনের ভিডিও হবে, যেটা হবে আমাদের নেক্সট ভিডিও। তাই এখনো পর্যন্ত যারা ভিডিওটির সাথে যুক্ত হয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর তোমার কোনো উপকারী লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেল ফিলোসফিক্যাল ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ খুব তাড়াতাড়ি আমি ফিলোসফিক্যাল ওয়ার্ল্ডের মাধ্যমে তোমাদের সামনে 2025-এর এইচএসবি এর দর্শন বিষয়ের সাজেশন আমি আপলোড করতে চলেছি। গত বছর আমাদের সাজেশন থেকে প্রায় 96% বড় প্রশ্ন কমন ছিল, তো এবারে আশা করছি 100% কোশ্চেন আমি কমন দেওয়ার চেষ্টা করব। বচন পরিবর্তনও কিন্তু আমাদের ফিলোসফিক্যাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে প্রোভাইড করা যে বচন পরিবর্তনগুলো ছিল, সেখান থেকেও প্রায় অধিকাংশ বচন পরিবর্তন কিন্তু কমন ছিল, হুবহু কমন নয়, ওই টাইপের বচন পরিবর্তন কিন্তু পরীক্ষায় ছিল। তাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে এই চ্যানেলের মাধ্যমে।
মাধ্যম যুক্তি কাকে বলছে? অমাধ্যম যুক্তি দেখলাম একটি মাত্র আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হচ্ছে সিদ্ধান্ত, আর মাধ্যম যুক্তিতে দেখো সিদ্ধান্তটা একের অধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হবে। ঠিক আছে, এই অনিবার্যভাবে নিশ্চিত হবে মানে আশ্রয় বাক্য যদি সত্য হয় সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না, এটাই হলো এর মিনিং। ঠিক আছে, এটা হচ্ছে অবরোহ অনুমানের কিন্তু শর্ত বা অবরোহ যুক্তির শর্ত। এই শর্তটা কোনো যদি অবরোহ যুক্তি ভঙ্গ করে তাহলে সেই অবরোহ যুক্তিকে অবৈধ হিসাবে গণ্য করা হবে। দেখে নাও, এখানে দেখো দুটি আশ্রয় বাক্য থেকে দেখো সিদ্ধান্তটা নিশ্চিত হয়েছে, অর্থাৎ একের অধিক আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হয়েছে। উদাহরণটা পড়ো, সকল মানুষ হয় মননশীল জীব, এটা একটা আশ্রয় বাক্য, আর সকল রাজা হয় মানুষ, এটা একটা আশ্রয় বাক্য। এই দুটো আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে সকল রাজা হয় মননশীল এই সিদ্ধান্তটি নিশ্চিত হয়েছে। এবার দেখো আরোহ যুক্তি কাকে বলছে? যে যুক্তিতে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে এবং প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বচন সিদ্ধান্ত রূপে প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ যুক্তি বলে। আরোহ যুক্তিতে কি ধরনের বচন প্রতিষ্ঠা করা হচ্ছে? সার্বিক সংশ্লেষক বচন। উদাহরণটা দেখে নাও, আরোহ যুক্তিতে এরকম একের অধিক সাধারণ, এগুলো দেখবে দেখো আরোহ যুক্তির দৃষ্টান্ত দেখো, রাম হয় মননশীল, রাম হয় মননশীল, যদু হয় মননশীল, মধু হয় মননশীল। এই আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত করলাম সকল মানুষ হয় মননশীল। এখানে দেখো আশ্রয় বাক্যগুলো সামান্য, আশ্রয় বাক্য কিন্তু বেশি কথা বলছে না, অথচ কিন্তু সিদ্ধান্ত দেখো নিজের ভাব অনেক সব থেকে বেশি ব্যক্ত করেছে। সিদ্ধান্তে বলছে সকল মানুষ হয় মননশীল, মানে সকল মানুষকেই মননশীল বলছে, যেখানে আশ্রয় বাক্যে একটি আশ্রয় বাক্যে একটি একটি মানুষকে মননশীল বলছে। এই জন্য মাথায় রাখবে আরোহ যুক্তির সিদ্ধান্তটা হেতু বাক্য বা আশ্রয় বাক্যের তুলনায় অধিক ব্যাপক হয়। চলো আরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্যগুলো দেখে নাও। আরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদাই একাধিক হেতু বাক্য বা আশ্রয় বাক্য থেকে গৃহীত হয়। আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা আশ্রয় বাক্যের তুলনায় অধিক ব্যাপক হয়, যেটা একটু আগেই বললাম। সিদ্ধান্ত দেখবে নিজের মাধ্যমে অনেক ভাব প্রকাশ করছে, অথচ কিন্তু হেতু বাক্যগুলো নিজের মাধ্যমে বেশি ভাব প্রকাশ করতে পারছে না। আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতু বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না, এটা কিন্তু অবরোহ যুক্তিতে হয়। দেখো আরোহ যুক্তির সিদ্ধান্তটি সামান্য সংশ্লেষক বচন হয়। আরোহ অনুমানের মৌলিক বৈশিষ্ট্য হলো সামান্যীকরণ। সামান্যীকরণ মানে কি? বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে এই অনুমানে সামান্য বচনকে সিদ্ধান্ত রূপে গ্রহণ করা হয়। আরোহ অনুমানে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনোই সুনিশ্চিত হয় না, অর্থাৎ আশ্রয় বাক্য সত্য হলে যে সিদ্ধান্ত সত্য হবে এরকম কিন্তু আরোহ অনুমানে বলা যাবে না, সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে লাগে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিডিওটিকে শেয়ার করে ভিডিওটিকে একটি লাইক করো। আর আজকে ভিডিওটি এতটাই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। খুব দ্রুতই আমরা এই চ্যানেলে বচন পরিবর্তন সংক্রান্ত একটি ভিডিও আপলোড করব, যার মাধ্যমে 2025-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বচন পরিবর্তন এগুলি নিয়ে আলোচনা করা হবে এবং বচন পরিবর্তন কিভাবে করতে হয় সেটা নিয়েও আলোচনা করা হবে।